আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতেমা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও নেত্রকোনার নিম্নাঞ্চল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাসা, বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গেছে। চরম ভোগান্তিতে অন্তত ৯ লাখ মানুষ। এদিকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় ১১,৭০৭ হেক্টর ফসলি জমি বানের পানিতে ভেসে গেছে। এছাড়া কুড়িগ্রামের কাউনিয়ায় তিস্তার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভয়াবহ বন্যা চোখ রাঙাচ্ছে উত্তরের জনপদেও। অনেক পানি হয়েছে, আধ পানির মতো। এখন মাল চাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়িতে যাইতেছে। বাড়িঘরেও খুব ভয়াবহ অবস্থা। আমরা এক রাইতে বেগর দ্বারা পানি আইয়া আমরা নিরাপত্তা জানে, নিরাপত্তা আমরা স্কুলে আইয়া উঠছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জের শান্তিবাগু কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার ও আব্দুল কুদ্দুস চঞ্চল। শুরুতে যাব বিন্দু তালুকদারের কাছে। বিন্দু, বন্যায় লাখ লাখ মানুষ তো চরম ভোগান্তিতে, তো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিমা। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কারণে জেলার প্রায় সবকটি এলাকায় বন্যা কবলিত হয়েছে। প্রায় ৯ লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, বন্যার কারণে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া স্যানিটেশন ব্যবস্থা নাজুক হয়েছে। অনেকেই আশপাশের প্রতিবেশীদের বাড়ি থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করার চেষ্টা করছেন, বাজার থেকে বোতলজাত পানি খাচ্ছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে যারা বন্যা দুর্গত তাদেরকে খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জে ৫৪১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাদেরকে খাদ্য সহায়তা, শুকনো খাবার এবং ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এলাকায় আমরা যেটা যেমন জানতে পেরেছি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যার্তদেরকে খাদ্য সহায়তা দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন, রান্না করা খাবার খিচুড়ি দিচ্ছেন। তবে যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যে সমস্ত প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলগুলা খাদ্য সহায়তা দিচ্ছে আসলে পর্যাপ্ত না। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার এবং চাল টাকা মজুদ আছে। যেখানেই প্রয়োজন পড়ছে তারা সহায়তা দিচ্ছেন। কেউ আসলে না খেয়ে নেই। আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা যেটা জানিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে আসছেন। তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং যারা বন্যা দুর্গত তাদেরকে সহায়তা দিবেন। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটা জানিয়েছি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার কিছুটা কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দাবি করেছেন যে সুনামগঞ্জে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। কারণ তিনি যেমনটা বলেছেন যে ভারতের চেরাপুঞ্জি পাহাড় এবং মেঘালয়ে বৃষ্টিপাত কম হওয়ায় আসলে নদীর পানি তেমন বৃদ্ধি পায়নি, কম গতিতে হ্রাস পাচ্ছে। তবে শহরের বিভিন্ন এলাকায় এখনও পানিবন্দী রয়েছে। আমরা এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। আমরা এখন চলে যাব কুড়িগ্রামে আমাদের সহকর্মী চঞ্চলের কাছে। চঞ্চল, ধন্যবাদ বিন্দু। আপনি যেমনটি জানাচ্ছিলেন সুনামগঞ্জের বন্যার খবর, আসলে কুড়িগ্রামে কিন্তু সুনামগঞ্জের মতো অতটা পানি হয়নি। আপনাকে জানিয়ে রাখছি যে এই মুহূর্তে কুড়িগ্রামের ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু 16 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র, গঙ্গাধর, দুধকুমার সহ ধরলা সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখন অবস্থান করছি ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর অববাহিকার। এখানে কিন্তু আমার পিছু নেই
কিন্তু পাইকডাঙ্গা এবং ছিটপাইকারছড়া দুটি গ্রাম চরাঞ্চল, এই চরাঞ্চলগুলো কিন্তু পানি উঠেছে। তবে মানুষের বাড়িতে পানি ওঠে নাই, বাড়ির আশপাশ দিয়ে পানি উঠেছে, ফলে তাদের যোগাযোগ কিন্তু অনেকটা বিঘ্ন ঘটেছে। তারা নৌকা এবং ভেলা দিয়ে যোগাযোগ, ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করছে। অপরদিকে কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে এ পর্যন্ত 453 হেক্টর কৃষি আবাদি জমি, বিশেষ করে পাট, পটল, শাকসবজি সহ আউশ ধান সেটি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, ফলে কিন্তু কৃষিতে কিছুটা ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অতি বৃষ্টি হলে কিন্তু বন্যার আর একটু বাড়বে, ফলে কিন্তু মূল ভূখণ্ডে কিন্তু পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বন্যার্তদের জন্য ত্রাণ সহযোগিতা কিন্তু ইতিমধ্যে উপজেলাগুলোতে পৌঁছে গেছে, তবে বন্যার্তদের মাঝে এখন পর্যন্ত বিতরণ হয়নি। তো প্রশাসন বন্যা মোকাবেলায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করে রেখেছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখছি যে তিস্তা এবং ধরলা নদীর পানি যদি বাড়ে তাহলে শুধু কুড়িগ্রাম নয়, রংপুর এবং লালমনিরহাটও বন্যা পরিস্থিতি অবনতি ঘটবে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি যদি বাড়ে তাহলে গাইবান্ধা সহ কুড়িগ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবরাখবর। ফাতিমা, আপনাদের দুজনকে ধন্যবাদ। এদিকে কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 8 জনকে উদ্ধারে এখনো অভিযান চলছে। গতকাল সন্ধ্যায় বজরা ইউনিয়নের খামার ধামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা খেয়াপাড়ে এই দুর্ঘটনার পর তিস্তা নদী থেকে জীবিত 18 জন এবং মৃত 1 জনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান বজরা গ্রামের জয়নাল আবেদিনের পরিবারের 26 জন সদস্য ছিল ওই নৌকায়। এদিকে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, আর নিখোঁজ 8 জনকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সিলেট, রংপুর ও ময়মনসিংহে আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 27 ও 28 জুন পর্যন্ত হবে থেমে থেমে বৃষ্টি। এতে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্কতা সংকেত জারি রেখে যেতে বলেছে আবহাওয়া দপ্তর। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সীমান্ত হত্যা ও তিস্তার পানির বন্টন চুক্তির মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে। কাল দুপুর 2টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 4টায় দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছাবে। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানাবেন। টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। দর্শক, রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে, বরাবরের ন্যায় এবারও থাকবে। আমাদের আরেকটা কর্মসূচি ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজনে একটা সাইকেল র্যালি হবে। সেটা সংসদ ভবনের সামনে থেকে আগামী 28 জুন ডিএনসিসি পর্যন্ত। এই প্রোগ্রামটাও আমি আপনাদের জানিয়ে রাখলাম। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54টি ওয়ার্ডে 72 জন কাউন্সিলরের প্রত্যেকেই রোপণ করবেন 175টি করে বৃক্ষ। তারিখ পরবর্তীতে জানানো। আর কোনো কিছু আছে? দেখছিলেন দলের যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের অংশবিশেষ।
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি পথে ভোগান্তির পাশাপাশি রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ট্রেন, বাস ও লঞ্চের চিত্র প্রায় একই রকম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঈদে যাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তারা ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন, তবে সেই সংখ্যা খুবই কম। খুব আরামে আসছি, আপনার যাত্রীও কম ছিল এবং ওয়েদারও ভালো ছিল এবং ঈদে বাড়িতে খুব আনন্দ করে আসছি। তবে লঞ্চে একটু সময় বেশি লাগছে, নর্মাল টাইমে যে সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগছে আর কি। মোটামুটি এটা তো সব সময়ের জন্যই ভালো জার্নি। ওয়েদারের কথা চিন্তা করলে এটা বাদ দিলে বাকি সব কিছুই মানে আলহামদুলিল্লাহ ভালো, কারণ লঞ্চের জার্নিটা আসলে সবার জন্য কাম্য আর কি। ছুটি শেষে ঢাকা ফেরার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন অধরা ইয়াসমিন। অধরা, ঢাকামুখী যাত্রীদের কর্মে ফেরা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে? এছাড়া যাত্রী ভোগান্তির কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন। ফাতিমা, ঈদ যাত্রা শেষ হচ্ছে কেবলই, সেই সাথে কিন্তু যাত্রীরা যারা বাড়ি গিয়েছিল, নারীর টানে বাড়ি গিয়েছিল, তারা কিন্তু আসলে ফিরতে শুরু করেছেন। আর একটু বলে রাখি ফাতিমা, যে এই যে নারীর টানে বাড়ি ফেরার যে আনন্দটা তাদের চোখে মুখে ছিল সেই সময়, ঠিক সেই আনন্দটাই কিন্তু আসলে যখন বাড়ি ফিরছে প্রিয়জনদেরকে রেখে, তখন কিন্তু সেটা আসলে বিষাদে পরিণত হচ্ছে। আপনাকে একটু বলে রাখতে চাই, যাত্রীরা যারা ঢাকা ফিরছেন তারা বলছেন শিডিউল বিপর্যয়ের কথা, তারা বলছেন বাড়তি ভাড়ার কথা। এদিকে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই, কারণ যারা ঈদের ছুটি পাননি তারা ঈদ ছুটি উপভোগ করতে তারা কিন্তু আসলে নারীর টানে এবার বাড়ি ফিরছেন। আর তারাও সেই একই কথা জানাচ্ছেন যে কিছুটা বাড়তি ভাড়া রয়েছে। তবে সেই বিষয়ে আমরা আসলে কথা বলি যারা সংশ্লিষ্ট রয়েছেন টিকিট কাউন্টারে, তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা বলছেন যে বিআরটি এর যে নির্ধারিত চার্ট রয়েছে সেই নির্ধারিত চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। আর যাত্রী সংখ্যা খুবই কম, যারা ঢাকা রাজধানীমুখী যাত্রীর আসলে সংখ্যা খুবই বেশি। তবে রাজধানী থেকে যে বাহিরে যে যাত্রী রয়েছেন সেই সংখ্যাটা আসলে খুবই কম। তবে শিডিউল বিপর্যয় নেই। তবে যারা ফিরছেন তারা বারবারই বলছেন ভোগান্তির কথা, তারা বারবারই বলছেন বাড়তি ভাড়ার কথা। আর তাদের চোখে মুখে আসলে সেই বিষাদটুকু রয়ে গেছে যে প্রিয়জনদেরকে যে ছেড়ে চলে আসছেন। আপনি নিশ্চয়ই জানেন ফাতিমা যে বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেটা ঈদের দ্বিতীয় দিনই খুলে যায়। তো সেই ক্ষেত্রে ঈদের দ্বিতীয় দিন কিন্তু অনেক যাত্রীরা ঢাকামুখী হয়। তো আজকে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে এবং একটু আসলে আপনাকে বলে রাখতে চাই, তারা আরও বলছেন যে যেহেতু কাল শুক্র এবং শনিবার এই দুই দিন যাত্রীর চাপ বাড়বে, কারণ যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছেন এবং যারা বাড়তি ছুটি নিয়ে ঈদ যাত্রা করছেন তারা কিন্তু এই দুই দিনে ঢাকা ফিরবেন কর্মব্যস্ততার তাগিদে এবং রবিবার থেকে আসলে তারা অফিস শুরু করতে যাচ্ছেন। ফাতিমা, এই ছিল আসলে ভোগান্তি ঈদ যাত্রায় রাজধানীমুখী নগরবাসীর সর্বশেষ যে খবরটুকু সেটুকু ছিল। ফাতিমা, ধন্যবাদ। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের তথ্য মতে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারের দুটি পৃথক ফ্লাইটে 839 হাজি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি রাত 11টা 55 মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবার 9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার 218টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের সর্বমোট 85,225 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এদিকে চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত 922 হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানায় সৌদি আরব। রাজধানীর যাত্রাবাড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগের 175 নম্বর বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন স্বামী শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। পুলিশ জানিয়েছে গলাসহ তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কারণ জানাতে পারেনি পুলিশ। আজ বিশ্ব শরণার্থী দিবস। 2001 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দেশটির সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের 25 আগস্ট থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয়। এর আগে থেকেই আরও প্রায় 4 লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে ভাষান্তরে 1 লাখের বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে সরকার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের UNHCR 2023 সালের তথ্যানুযায়ী বিশ্বে প্রতি 77 জনে একজন শরণার্থী। চলমান যুদ্ধ, সংঘাত ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করে UNHCR। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।